তো আমার মনে হয় মেয়ে হবে। অহরহ বারবার সে পলকের এই কথার সম্মুখীন হয়েছে। আর রনিতের মা দাদি মেয়ে বাচ্চা পছন্দ করে না, এ কথাও পলক জানে। হয়তো এসব চিন্তায় পলকের মানসিক চাপ সৃষ্টি করছে। রনিত সমস্যা এবং সমাধান দুটোই পেয়ে না দাঁড়িয়ে পলককে নিয়ে বাসায় চলে গেল। সন্ধ্যার পর চাঁদ প্রিয়মের কাছে পড়তে বসেছে। এ নিয়ে প্রিয়ম একই অঙ্ক চাঁদকে 5 বার বুঝালো, কিন্তু চাঁদ তাও বুঝতে পারছে না। প্রিয়মের কটমট করে তাকানো দেখে চাঁদ না বুঝেও বলল বুঝেছে। প্রিয়ম চাঁদকে একটা অঙ্ক করতে দিল। চাঁদ তখন ধরা খেয়ে কলম নিয়ে কামড়াতে লাগলো। চাঁদের কাহিনী বুঝতে পেরে প্রিয়ম স্টিলের স্কেল হাতে নিল। চাঁদ তখন দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, তো আপুরা এসেছে নাকি দেখে আসছি। প্রিয়ম স্কেলটা দিয়ে ইশারা করে ওকে বসতে বলল। চাঁদ মিনমিন করে বলল, তোমার কাছে অঙ্ক বুঝছি না, আমি ভাইয়ার কাছে বুঝবো। প্রিয়ম তাচ্ছিলের হাসি হেসে বলল, ভাইয়া নিজের ব্রেনকে পরীক্ষা করতে কানে ইয়ারফোন গুঁজে ফুল পাওয়ারে গান দিয়ে ত্রিকোণমিতি আর পিথাগোরাসের অঙ্কের সমাধান করে। তাহলে ভাবো সে কেমন ছাত্র। তাই বলছি তোমার মতো গভর্নমেন্ট দিয়ে ভাইয়ার সময় নষ্ট করো না। কথাটা শুনে চাঁদ মুখ ভেঙচি দিয়ে খাতার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজে নিজে অঙ্ক করতে লাগলো। আর প্রিয়ম নিজের বই নিয়ে পড়াতে মন দিল। প্রিয়মের কিছুদিন পর পরীক্ষা, তাই সে শুয়ে শুয়ে পড়ছিল। ওকে দেখে চাঁদ শখ করে পড়তে বসে ফেসে গেছে। প্রিয়ম পড়তে পড়তে চাঁদের খাতার দিকে তাকাচ্ছে। একটা জায়গায় এসে চাঁদ আটকে গেছে, সেখানে সূত্র প্রয়োগ করলে সমাধান বের হয়ে যাবে। প্রিয়ম চাঁদের খাতা টেনে সমাধান করে দিল আর বেশ কয়েকটা সূত্র লিখে চাঁদকে মুখস্থ করতে দিল। চাঁদ মন দিয়ে পড়ে প্রিয়মকে ধরতে দিল। প্রিয়ম এলোমেলো করে ধরাতে চাঁদের সবটা গুলিয়ে গেল। তখন তুয়া ড্রয়িং রুমে বসে চাঁদকে ডেকে উঠল। তুয়ার ডাক শুনে চাঁদ দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়ম চাঁদের দিকে তাকিয়ে বলল, বুদ্ধি আছে কিন্তু কাজে লাগায় না, ফাজিল একটা। একটু পরে চাঁদ হন্তদন্ত হয়ে ছুটে এসে প্রিয়মকে বলল, এই লোক, এই আপনার পুরো নাম কি? প্রিয়ম দাঁতের দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে ভদ্রতা শেখায় দেবো। থাপ্পড়ের কথা শুনে চাঁদ ঢোক গিলে জোরপূর্বক হেসে বলল, আপনার পুরো নামটা বলবেন, একটু দরকার ছিল। প্রিয়ম ভ্রু কুচকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, তাসফিক সাফায়েত প্রিয়ম। চাঁদ ওর হাতের সুন্দর একটা ব্রেসলেট দেখিয়ে বলল, প্রত্যয় ভাইয়া প্যারিস থেকে এসেছে। আমারটাতে এস আর তোয়াপুরটাতে ডাব্লিউ লেখা। দারুণ দেখতে, তাই না? প্রিয়ম হুম বলে ওর পড়াতে মন দিল। আর চাঁদ মুখ ভেঙচি দিয়ে স্থান ত্যাগ করলো। প্যারিস থেকে আসার সময় প্রত্যয় চাঁদ আর তুয়ার জন্য একই রকম দুটো ব্রেসলেট এনেছে, শুধু অক্ষর আলাদা। আরো অনেক কিছু এনেছে, কিন্তু দেওয়ার কথা প্রত্যয়ের মনে ছিল না। প্রিয়ম জানে প্রত্যয় ওর জন্য ইউনিক কিছু এনেছে, কারণ প্রত্যয় যতবার প্যারিসে যায় ততবার ওর জন্য ইউনিক মডেলের ড্রেস অবশ্যই আনে। প্রিয়মের গিটারও প্যারিস থেকে আনা। রাতে খাবারের সময় প্রত্যয়ের আব্বু জানালেন কালকে সবাই বসুন্ধরা ফ্ল্যাটে চলে যাবে। এখান থেকে শুধু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিবে, আসবাবপত্র দিয়ে ওই ফ্ল্যাট সাজানোই আছে। প্রত্যয় তখন বাসায় ফিরে ফ্রেশ হয়ে চাঁদ তুয়াকে ব্রেসলেট দিয়েছিল। তার পরপরই জরুরি কল আসায় হসপিটালে চলে গেছে। কিছুক্ষণ পরে তুয়া কল দিল, কিন্তু প্রত্যয় রিসিভ করলো না। প্রত্যয়ের অপেক্ষা করতে করতে তুয়া বেলকনিতে ঘুমিয়ে গেল। আর ওখানেই সারা রাত কেটে গেল, কিন্তু প্রত্যয় বাসায় ফিরল না। পরের দিন সকাল 8টায় জামিল প্রিয়মকে ফোন করে বলল, ছোট ভাই দ্রুত হসপিটালে চলে এসো, একটা সমস্যা হয়ে গিয়েছে। গত রাতে ইচ্ছের আব্বু বাসায় এসেছেন। মূলত ইচ্ছেদের সিলেটে নিয়ে যাওয়ার জন্য ওনার এই আগমন। যদিও ওদের যাওয়ার কথা ছিল না, কিন্তু হুট করে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। রনিতের সাহায্য নিয়ে ওনাদের গোছগাছও প্রায় শেষ। ইচ্ছে ওর আব্বুকে পেয়ে রুম থেকে আর বের হয়নি। খুব সকালে ঘুম থেকে উঠে ইচ্ছে ওর আব্বুকে খুঁচিয়ে ওঠালো। তার বায়না সে এখন ঘুরতে বের হবে। মেয়ের জেদের কাছে হার মেনে ইচ্ছের আব্বু ইচ্ছেকে নিয়ে বের হলো। ইচ্ছে ওর বাবার আঙুল ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে, সাথে তোতা পাখির মতো কথার ফুলঝুরি তো আছেই। ইচ্ছের আব্বু মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসলেন। 2 বছর আগে ইচ্ছের আব্বু আম্মু পালিয়ে বিয়ে করেছিলেন।
দুই পরিবারের কেউ আজও তাদের মেনে নেয়নি। আর না কারো সঙ্গে ওনাদের যোগাযোগ হয়েছে। এখন মেয়েটাই ওনাদের বেঁচে থাকার অবলম্বন। মেয়েটাকে নিয়ে ওনারা বেশ সুখে আছেন। ইচ্ছে হঠাৎ হাঁটতে হাঁটতে একটা ডোবার সামনে দাঁড়িয়ে গেল। তারপর আঙুল দিয়ে একটা ব্যাঙ দেখিয়ে বলল, বাবা, পেঙ্গেল মা বাবা আর বন্ধু আছে? ইচ্ছের আব্বু হেসে বললেন, আছে। ওর বাবা মা আর বন্ধু বাসায় ঘুমাচ্ছে। ইচ্ছে বড়দের মতো মাথা নাড়িয়ে আবার হাঁটতে লাগলো। একটু পরে আকাশের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, বাবা, আমরা পাখির মতো আকাশে উড়বো। ইচ্ছের বাবা মেয়ের কথার উত্তর খুঁজতে লাগলেন। তখন একটা কুকুরছানা ঘেউ ঘেউ করে উঠল। ইচ্ছে বাবা পালাও! বলে বাসার দিকে দৌড়াতে লাগলো। ইচ্ছের আব্বু মেয়েকে কোলে তুলে দৌড়ে বাসায় ঢুকে গেল। কুকুরছানাটা ওদের পিছু নিয়ে দৌড়ে এসে গেট বন্ধ দেখে ঘুরে চলে গেল। সকাল 8টায় বাস, তাই 7:30টায় ইচ্ছেরা রেডি হয়ে নিল। ওনারা তুরাগ এবং প্রত্যয়দের থেকে বিদায় নিতে গেল। সবার সঙ্গে দেখা হলেও প্রত্যয়ের সঙ্গে ইচ্ছের দেখা হলো না। প্রিয়ম ইচ্ছেকে কোলে তুলে নিয়ে আদর করে উপহার দিল। এই তোতা পাখিটা চলে যাবে, তাই সবার মন খারাপ। তুয়া ছলছল চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, আবার বেড়াতে আসবি তো? ইচ্ছে ভুবন ফোলানো হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর ইচ্ছে সবার দিকে তাকিয়ে বলল, পুত্রি কোথায়? আমার সাথে কথা বলবে না? প্রত্যয়ের আব্বু ইচ্ছেকে কোলে নিয়ে 1000 টাকার নোট দিয়ে বললেন, ইচ্ছে বুড়ি, প্রত্যয় তোমরা বাসায় নেই? হসপিটালে জরুরি কাজে আটকে গেছে। ইচ্ছে টাকাটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল। আচ্ছা। তারপর ওরা রনিত পলক সহ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই তোতা পাখিটার সাথে ওদের দেখা হবে কিনা কারো জানা নেই। প্রিয়ম বেলকনিতে এসে ইচ্ছেদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। দুষ্টুটা এসে আর বলবে না। কানাচুর যাও, তুমি খারাপ পেলা পিউনি। তোরা সবাই একসঙ্গে সকালে নাস্তা করতে বসেছে। আজকে ওরাও বসুন্ধরার ফ্ল্যাটে চলে যাবে। প্রত্যেক সময় নেই, তাই ওরা সবাই গোছগাছ করে নিয়েছে। পরে এসে বাকি জিনিসগুলো নিয়ে যাবে। 8টার দিকে প্রিয়মের ফোনে কল আসলো। তখন সে খাচ্ছিল। প্রিয়ম রুমে গিয়ে কল রিসিভ করলে জামিল বলল, ছোট ভাই দ্রুত হসপিটালে চলে এসো, একটা সমস্যা হয়ে গেছে। প্রিয়ম আতঙ্কিত কণ্ঠে বলল। ভাইয়া ঠিক আছে। জামিল কথা না বাড়িয়ে প্রিয়মকে আসতে বলে কল কাটলো। প্রিয়ম হাত ধুয়ে বাইকের চাবি নিয়ে বের হচ্ছিল। তখন ওর আব্বু বললেন, এখন কোথায় যাচ্ছ? একটু পরে আমাদের তো বের হতে হবে। প্রিয়ম যেতে যেতে আব্বু, তুমি সবাইকে নিয়ে যাও, আমি পরে আসছি। বলে দৌড়ে নেমে বাইক নিয়ে বেরিয়ে গেল। রনিত পলকের সাবধানে থাকতে বলে অফিসে চলে গেল। পলকের একা বাসায় রাখা ঠিক হবে না, এজন্য বাচ্চার কথা সবাইকে জানিয়েছে। আর পলকের মাকে এখানে থাকার জন্য বলেছে। কালকে বিকেলে রনিত পাকা টমেটো এনেছে, কারণ পলক বিট লবণ দিয়ে টমেটো খেতে বেশ পছন্দ করে। পলক পুরো রুম হেঁটে হেঁটে টমেটো খাচ্ছিল। তখন রনিত ওর ফোনে কল দিল। হঠাৎ পলকের হাত ফসকে টমেটোটা পড়ে গেল। পলক বিরক্ত হয়ে টমেটোটা না তুলে আগে রনিতের কল রিসিভ করলো। 5 মিনিট কথা বলে পলক ফোনের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে টমেটোর উপর পা ফেললো। টাইলস করা মেঝেতে পা পিছলে পড়ার সময় ধরার কিছু পেল না। ফলস্বরূপ মেঝেতে আঁচড়ে পড়ে। ওমা বলে চিৎকার করে উঠল। পলক প্রচণ্ড ব্যথায় পেট চেপে ধরে ছটফট করতে লাগলো। ফোনটা দূরে ছিটকে পড়াতে হাত বাড়িয়ে ফোনের লাগাল পেল না সে। পেটে আঘাতপ্রাপ্ত হয়ে পলকের ব্লিডিং শুরু হলো। তাই 2 ঘন্টা পর রনিত পলকের আর খোঁজ পাচ্ছে না। সে অনবরত ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। ইচ্ছেটাও নেই যে পলকের কাছে পাঠিয়ে খবর নিবে। রনিত ব্যাপারটা অফিসে জানিয়ে বাসার পথে রওনা দিল। প্রিয়ম হসপিটালে পৌঁছে বাইক রেখে দৌড়ে ভেতরে প্রবেশ করলো। তারপর জামিলের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, জামিল ভাই, আমার ভাইয়া কোথায়? ভাইয়া ঠিক আছে? ভাইয়া কোথায়? জামিল প্রিয়মকে হাঁপাতে দেখে প্রত্যয়ের চেম্বারে নিয়ে গিয়ে বসালো। তারপর বলল, হসপিটালে একটা সমস্যা হয়েছে। কালকে রাতে একটা ছেলেকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। ছেলেটা হার্টের পেশেন্ট ছিল। ডক্টর আহমেদ ওটিতে ছিল আর ডক্টর সাফাত ছুটিতে ছিল।
তাই জরুরিভাবে প্রত্যয় স্যারকে ডাকতে হয়েছিল। প্রত্যয় স্যার এসে ছেলেটার চিকিৎসা শুরু করে। ছেলেটার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওর অবস্থা আরো খারাপ হচ্ছিল। ওটিতে নেওয়ার আগে নিয়ম অনুযায়ী নার্সরা ওর শরীরে থাকা তাবিজ মান্দুলি খুলে ফেলেছিল। গ্রামের মানুষ জিন ভূতের কারবারা ভেবেছিল, তাই এতদিন ছেলেটার চিকিৎসা না করে কবিরাজ দেখিয়েছে। কবিরাজ টাকা খেয়ে একাধিক মান্দুলি দিয়েছে। ছেলেটার শরীরে বাহু, গলা আর কোমরে মোট 8টা মান্দুলি ছিল। মান্দুলি খুলে বাড়ির লোকেদের হাতে দেওয়া হয়েছে। লোকটার হার্ট ব্লক হয়েছিল, শেষ মুহূর্তে এসে চিকিৎসার আর কাজে লাগেনি। ফলে সারা রাত মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সকালে মারা গেল। প্রত্যয় স্যার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ওনারও কিছু করার ছিল না। কিন্তু এখন ছেলেটার বাড়ির লোকেরা ঝামেলা করছে। তারা বলছে মান্দুলি খুলে ফেলাতে ছেলেটা মারা গেল। এখন সব দোষ প্রত্যয় স্যারের। স্যার নাকি সঠিকভাবে চিকিৎসা করেনি। প্রিয়ম সবটা শুনে বলল। ভাইয়া কোথায়? জামিল বলল। ওটিতে আছে, 3 ঘন্টার আগে বের হবে না। ওই ছেলের বাড়ির লোকেরাও ওটির বাহিরে আছে। প্রিয়ম জামিলকে নিয়ে ওটির কাছে গেল। রনির দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল। পলক সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে আছে। রনি দ্রুত পলকে কোলে তুলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রনিত পলককে প্রত্যয়ের হসপিটালে ভর্তি করলো, কিন্তু প্রত্যয়ের খোঁজ করে রনিত পেল না। হঠাৎ প্রিয়মকে দেখে রনিত ওকে সবটা জানালো। প্রিয়ম রিসিপশনে বলে দিল বেস্ট চিকিৎসার ব্যবস্থা করতে। প্রিয়মের হুকুম পেয়ে নার্স আর ডক্টর মিলে দ্রুত পলকের চিকিৎসা শুরু করলো। কিন্তু পলকের মিসক্যারেজ এবং অতিরিক্ত রক্তক্ষরণের জটিলতা দেখা দিল। পলকের শরীরে রক্ত কম, তার উপর অপরিপক্ক বয়স, গর্ভধারণ, আবার মিসক্যারেজ, সব মিলিয়ে পলক মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তারপর প্রিয়ম ওটির কাছে গিয়ে দাঁড়ালো। ওই ছেলের মা কাঁদছে আর প্রত্যেককে অভিশাপ দিয়ে বলছে। প্রিয়ম ওনার কাছে গিয়ে বলল, এক মা হয়ে আরেক মাকে এই অভিশাপ দিচ্ছেন? এই বিবেক আপনার? হঠাৎ একটা ছেলে প্রিয়মের কলার ধরে বিশ্রী গালি দিয়ে বলল, ওলা হিরো সাজতে এসেছিল, যা ভাগ এখান থেকে। প্রিয়ম ছেলেটার নাক বরাবর সজোরে ঘুষি বসিয়ে দিল। জামিল কোনো রকম পরিবেশ সামলে প্রিয়মকে নিয়ে বাইরে গেল। ওইদিকে রনিত পাগলের মতো হয়ে গেছে, সে রক্ত জোগাড় করতে পারছে না। প্রিয়ম শুনে ওর বন্ধুদের ডাকলো। রনিতের বাড়ির লোকেরাও শুনে চলে আসলো। ওইদিকে পলকের শরীরে রক্ত শূন্য হয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ওর শরীরে রক্ত নিচ্ছে না। রনিত লোকলজ্জা ভুলে শব্দ করে কাঁদতে লাগলো। একটু পরে ডাক্তার এসে জানালো পেশেন্ট রেসপন্স করছে না, সরি। রনিত কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে যেন ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। রনিত এই খবরটা নিতে পারল না, সেন্স হারিয়ে ফেললো। আর অপরিপক্ক বয়সে বিয়ে, বাচ্চা, অসাবধানতা, পলকের প্রাণটা গেল। বাস্তবতার করাঘাত বড়ই নিষ্ঠুর, তবু আমরা মানতে বাধ্য, কারণ জীবন কারো গড়া নিয়মে জীবনে চলে না, জীবন চলে বাস্তবতার করাঘাতে পৃষ্ঠ হতে হতে। 2 ঘন্টা পর প্রত্যয় ওটি থেকে বের হলো। ওই ছেলেটা প্রত্যয়কে দেখে বলল, তুই আমার বোনকে বিধবা করেছিস, তোর নামে আমি কেস করব। প্রত্যয় নার্সকে ডেকে একটা কাগজ নিয়ে ওদের দেখিয়ে বলল, এই পেপারে আপনারা সাইন করেছিলেন। এই সাইন মানে পেশেন্টের কিছু হলে ডক্টর বা হসপিটাল কর্তৃপক্ষ কেউ দায়ী নয়। তাহলে এখন ঝামেলা করছেন কেন? তখন একজন মহিলা তেড়ে এসে বললেন, 2 অক্ষর শিখে জ্ঞান দেওয়া হচ্ছে। আমরা কি কিছু বুঝি না? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? প্রিয়ম রেগে দূরে দাঁড়িয়ে বলল, ঘাসে মুখ দেন অথবা গোবরে, এটা আমাদের দেখার বিষয় নয়। ফাউল কাহিনী না করে বিদায় হন। মৃত ছেলেটার মা কাঁদতে কাঁদতে বলল। প্রত্যয় ওনাদের সামনে বসে সুন্দর করে বুঝিয়ে বললেন, আন্টি, চিকিৎসার সময় এসব অ্যালাউ করা হয় না। হার্টের চিকিৎসাতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এসব থাকলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, তাই নিয়ম অনুযায়ী খুলতে হয়। আর মৃত্যু তো স্বয়ং আল্লাহর হাতে। প্রত্যয়ের কথাটাতে পরিবেশ শান্ত হয়ে যাচ্ছে, তাই মার খাওয়া ছেলেটা ক্ষিপ্ত হয়ে বলল, মিষ্টি মিষ্টি কথায় মন ভোলানো হচ্ছে। তুই আমার বোনকে বিধবা করেছিস, এখন তোকে আমার বোনের সব দায়িত্ব নিতে হবে। ছেলেটার কথাটা বলতে দেরি, কিন্তু প্রিয়মের লাথি দিতে দেরি করেনি। সে পরপর 3টে ঘুষি আর একটা লাথি দিয়ে বলল, ভেবেছিস তো থার্ড ক্লাস কথা মেনে নেব? হ্যাঁ, ওনার দায়িত্ব নেওয়ার ভয়ে এখন ডক্টরের ফাঁসাচ্ছিস না?
মনে করেছিস কিছুই বুঝি না? প্রিয়ম কথাটা ভুল বলেনি, এটাই ছিল তাদের ঝামেলা সৃষ্টির মূল কারণ। আর এখানকার কেউ এদের উস্কেছে এবং বুঝিয়েছে বোনকে প্রত্যয়ের ঘাড়ে গছালে রাজার রাজত্ব দুটোই তাদের। বোকা লোকগুলো উস্কানিমূলক কথা শুনে তাই করেছিল, কিন্তু মাঝখানে ধরা খেয়ে গেল। প্রত্যয় প্রিয়মকে থামিয়ে ওর চেম্বারে নিয়ে গেল, আর প্রিয়ম যাওয়ার আগে ছেলেটাকে বলে গেল, চেঁচামেচি বাইরে গিয়ে কর বাস্টার্ড, নয়তো তোদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রত্যয় প্রিয়মের থেকে পলকের কথা শুনে দ্রুত পায়ে কেবিনের দিকে গেল। রনিত তখনও থম মেরে বসেছিল। প্রত্যয় কেবিনে ঢুকে পাশে দাঁড়িয়ে থাকা ডক্টরের দিকে তাকালো। ডক্টরের চোখের ভাষা বুঝে প্রত্যয় চুপ হয়ে গেল। রনিত ছলছল আকুতি ভরা চোখে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে, কারণ ওর শেষ ভরসাটুকু প্রত্যয়ের একটা প্রত্যুত্তর। প্রত্যয় নিজে চেক করে না বোধক মাথা নাড়ালো, যার অর্থ আর নেই। রনিতের শেষ আশাটুকু এক নিমেষে নিভে গেল। সে মেঝেতে বসে দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। তুয়াচাঁদ পলকের খবরটা শুনে হসপিটালে ছুটে এসেছে। কালকে রাতে পলকের সঙ্গে ওদের কথা হয়েছে, আর আজ পলক আর নেই। তুয়া যেন এটা মানতেই পারছে না। একটু পরে হসপিটাল থেকে পলককে রনিতের বাসায় আনা হলো। পলক লাল শাড়ি পরে এই বাসায় প্রবেশ করেছিল, আর আজ সাদা কাফনে চিরতরে গৃহত্যাগ করবে। এটাই যেন বাস্তবতার নিষ্ঠুর এক নিয়ম। প্রত্যয় হসপিটালে কাজ সেরে সবাইকে নিয়ে রনিতদের বাসায় আসলো। পলকের মা বাবা উঠানে বসে শব্দ করে কাঁদছেন। এতদিন যারা পলককে কটু কথা শোনাতো, আজ তারাও ওর চিরবিদায়ে অশ্রু ছড়াচ্ছে। পলককে গোসল করিয়ে কাফন পরানো হয়েছে। পৃথিবীর মায়া ত্যাগ করে ওর অন্ধকার কবরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। পলকের নামটা বাতিল করে লাশ নামে নামকরণ হচ্ছে। শরীর থেকে প্রাণ যেতেই লাশ নামে সবাই ডাকা শুরু করেছে। লাশ দাফন হবে কখন? লাশকে গোসল করানো হয়েছে? লাশ কয়টার সময় মারা গেছে? আশেপাশের মানুষজন ফিসফিস করে এসব আলোচনা করছে। রনিত ধীর পায়ে হেঁটে পলকের কাছে গিয়ে বসলো। এক দৃষ্টিতে পলকের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি যাও, আমি খুব শীঘ্রই আসবো। হাসরের ময়দানে আমাদের আবার দেখা হবে। রনিতের কথাটা শুনে উপস্থিত সবার শরীরের পশম দাঁড়িয়ে গেল। রনিতের কথাটা বুঝিয়ে দিল পলকের প্রতি তার ভালোবাসা। কথাটা বলে রনিত মাথা নিচু করে কাঁদতে লাগলো। ঈশান নামাজের পূর্বে পলকের দাফন কার্য সম্পন্ন করা হলো। কবরস্থান থেকে সবাই ধীরে ধীরে স্থান ত্যাগ করলো। শুধু রনিত পলকের কবরের থেকে একটু দূরে বসে রইল। ওদের 2.5 মাসের মৃত বাচ্চাটা দেখে রনিতের বুকটা ফেটে যাচ্ছিল। বাবুটা ধীরে ধীরে বড় হতো। ওকে আদরে সরে বাবা বলে ডাকতো, নানান আবদার করত, কিন্তু সবটাই অপরিপূর্ণ স্বপ্ন হিসেবে রয়ে গেল। শুধু পলক নয়, ওদের বাচ্চাটা ওকে ফাঁকি দিল। রনিত মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আল্লাহ আল্লাহ গো, আমি পাপী বলে কি আমাকে বাঁচিয়ে রাখলে? আমার 2টা প্রিয় মানুষের সঙ্গে আমাকে কেন নিলে না? রনিতের থেকে বেশ কিছুটা দূরে প্রত্যয় আর তুয়া দাঁড়িয়ে আছে। তুয়া প্রত্যয়ের বাহুতে মাথা রেখে নীরবে কাঁদছে। আজকে রনিত পলকের জায়গায় ওরা দুজন থাকতে পারত। তুয়ার জেদ মানলে হয়তো তুয়ার পরিণতিও এমন হতে পারত। মূলত এ কারণেই প্রত্যয় তুয়ার আবেগকে সাপোর্ট করেনি। তুয়ার কথাতে কষ্ট পেলেও ভুল পদক্ষেপ নিতে দেয়নি। অপরিপক্ক বয়সী বিয়ে আর গর্ভধারণ দুটো এক নয়। বিয়েটা সামলে নিলেও অপরিপক্ক বয়সে গর্ভধারণ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তার সঠিক উদাহরণ পলক। তুয়া হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।